দর্শক স্বাগত সবাইকে আমাদের সরাসরি আয়োজন এই সময় দিনের শিরোনামগুলো প্রথমে বলবো, এরপরে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। মূলত আজকে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির কর্মসূচি, নির্বাচন কমিশনের আলাপ আলোচনা এবং তাদের নানা চিন্তাভাবনা, এই প্রসঙ্গগুলোই আলোচনায় প্রাধান্য পাবে। আজকে ইলেকশন কমিশনে সাবেক নির্বাচন কমিশনার, কয়েকজন প্রধান নির্বাচন কমিশনারও সেখানে গেছেন। ইভিএমের বদলে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা কমিশনের সঙ্গে তাদের মতবিনিময়। এনআইডি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে নিয়ন্ত্রণ, কিন্তু তারা অনেকেই মনে করেন যে এটা ইসির হাতেই থাকা উচিত। এটি তারা অনেকে অভিমত ব্যক্ত করেছেন। আজ প্রধানমন্ত্রী কর্মসূচি উদ্বোধন করেছেন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। সেখানে শান্তিপূর্ণভাবে যে পারমাণবিক শক্তির মাধ্যমে আমাদের বিদ্যুৎ সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা নতুন যে সূচনা হতে যাচ্ছে, দ্বিতীয় চুল্লির উদ্বোধন তিনি সেখানে করেছেন। সেখানে তিনি দেশ উন্নয়নের প্রসঙ্গে অনেক কথা বলেছেন। খুলনায় শনিবারে যে বিএনপির সমাবেশ, সেই সমাবেশটিকে ঘিরে উত্তেজনা আছে। এর মধ্যেই দুদিন পরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পরিবহন মালিকরা সেই ঘোষণা দিয়েছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন যে কোনো বাধাই এই জনস্রোতকে রুখতে পারবে না। ইতিমধ্যে তারা দুটি এরকম গণসমাবেশ করেছে, তৃতীয়টি খুলনায়। রাজনীতির মাঠে বিএনপি যতই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাষায় খেলতে চাক, আওয়ামী লীগের সাথে পেরে উঠবে না বা আওয়ামী লীগের সাথে তারা পারবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এগুলো দিনের খবর। অন্যান্য প্রসঙ্গ নিয়ে আসবো আলোচনায়। আজকে কংগ্রেসে, ভারতীয় কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছে। সেই সভাপতি, নতুন সভাপতি এসেছেন। দীর্ঘদিনের যে লেগেসি গান্ধী পরিবারের, সেখান থেকে নতুন নেতৃত্ব এলো। আলাপ করব, সুযোগ পেলে সে প্রসঙ্গেও শুরু করছি। আমাদের অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন আমার বাঁয়ে জনাব কে ফায়াজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র জার্নালিস্ট, এবং জনাব আতাউর রহমান ঢালি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, স্বাগত আপনাকে। যদি সুযোগ থাকে জুম প্ল্যাটফর্মে আমরা খুলনায়, যেহেতু বিএনপির কর্মসূচি আছে, পরিবহন বন্ধেরও ঘোষণা এসেছে, আমরা সেখানকার পরিস্থিতি জানবার জন্য দুজন আওয়ামী লীগ এবং বিএনপি দুজন নেতাকে যুক্ত করার চেষ্টা করব। এমডি বাবুল রানা, সাধারণ সম্পাদক খুলনা মহানগর আওয়ামী লীগ, এবং শফিকুল আলম তুহিন, সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি। আমরা শুরু করতে চাই, আতাউর রহমান ঢালি, আপনার কাছ থেকে শুরু করি। নির্বাচন কমিশনের আজকে যে চিফ ইলেকশন কমিশনার, পুরনো যারা গেছেন, তাদের পৌরোহিত্যে অনেকগুলো নির্বাচন হয়েছে। এখানে জাস্টিস রৌফ আছেন, তারপরে সদ্য বিদায়ী যে সিইসি আছেন, রকিব সাহেবও ছিলেন, আরও কয়েকজন নির্বাচন কমিশনার সেখানে ছিলেন, ডক্টর সাখাওয়াত হোসেনও ছিলেন। তো তারা কিন্তু সবাই খুব ভালো ভালো কথা বলেছেন এবং নির্বাচন কমিশনকে তাদের প্রদত্ত, সংবিধান প্রদত্ত ক্ষমতা এক্সারসাইজ করতে বলেছেন। আপনি এই যে মতবিনিময়গুলো হচ্ছে, সেই মতবিনিময়গুলোর রেজাল্ট আপনি কী দেখতে পাচ্ছেন? মানে তাদের কনস্ট্রাকটিভ মতামতগুলোকে আপনি কীভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ আপনাকে, আর আমার সাথে যারা সহ আলোচক আছেন, বিজ্ঞ আলোচকদের। আসলে আলোচনা সবসময় ভালো, যে কোনো আলোচনা, শত্রুর হোক মিত্রর হোক, আলোচনা সবসময় অগ্রগতির দিকে নেয়। কিন্তু আমাদের দেশের ইতিহাস যদি দেখি, যেই নির্বাচন কমিশনাররা আজকে এত সুন্দর সুন্দর কথা বলছেন, এদের অনেকের আমলেই কলঙ্কিত অধ্যায় আছে। সেটার ব্যাখ্যা কিন্তু তারা একবারও দেয়নি, এবং এটার জন্য জনগণের কাছে কোনোদিনই তারা জবাবদিহি করেনি। না করে এখন ওনারা অবতীর্ণ হয়েছেন জনগণের অভিভাবক হিসাবে। এইটা জনগণ মানবে কেন? প্রথম প্রশ্ন। সেকেন্ড হলো যে আসলে আমরা এই নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে সময় ক্ষেপণ করার কোনো আসলে যুক্তি নেই। আওয়ামী লীগ চায় আমরা বিএনপি এটা নিয়ে থাকি, কারণ এটা ডিসাইডেড। এই ধরনের একটা সরকার, একটা কর্তৃত্ববাদী সরকার যখন ক্ষমতায় থাকে, তখন এই নির্বাচন কমিশনের অসহায়ত্ব অতীতও দেখছি। এই বর্তমান নির্বাচন কমিশনের গাইবান্ধা ইলেকশনের আপনি দেখেন, উনি নির্বাচন বাতিল করলেন, খুব সুন্দর, বাহবা পাওয়ার যোগ্য। কিন্তু সকাল থেকে যে নির্বাচনে অনিয়ম ছিল,
স্থানীয় প্রশাসন এই ব্যাপারে নির্বাচন কমিশনকে কিন্তু অবগত করেনি। এবং মোহাম্মদ হানিফ বলছে যে না, এটা তো হতে পারে না, আমি তো স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, এই ধরনের কিছু ঘটেনি। তাহলে স্থানীয় প্রশাসন বা আমাদের যে অ্যাডমিন সার্ভিস আর নির্বাচন কমিশন দুই জিনিস। কারণ অ্যাডমিন সার্ভিসের লোকেরা কয়েকদিন আগে নির্বাচন কমিশনকে দেখেছেন কিভাবে হেনস্থা করেছে। কারণ তারা জানে তাদের চাকরি ওইখানে না, তাদের প্রমোশন ওইখানে না, তাদের পোস্টিং ওইখানে না, তারা জানে এটা সরকারের কাছে, কাজেই তারা সরকারের কাছেই দায়বদ্ধ। কাজে এই সরকার যদি নিরপেক্ষ না হয় আর এই দায়বদ্ধ প্রশাসন যদি থাকে, এদেশে কখনোই নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক যেভাবেই বলেন নির্বাচন হওয়া সম্ভব না। এবং এটা মানে এখনকার যে বর্তমান প্রধানমন্ত্রী উনি এটা উপলব্ধি করেছিলেন বলেই চিরস্থায়ী ক্ষমতা থাকার জন্য এই বন্দোবস্তটা উনি বুঝেই করছেন। যে একবার দেখছে যে তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশনে উনিও চলে গেলেন, আরেকবার খালেদা জিয়াও চলে গেলেন, অর্থাৎ জনগণ সঠিকভাবে ভোট দিচ্ছিল, ইনকামবেন্ট গভর্নমেন্টকে তারা আর ভোট দেয়নি। অর্থাৎ মোটামুটি একটা নিরপেক্ষ নির্বাচন, 100% নিরপেক্ষ বলে তো কোনো কথা নেই, হয়েছে। এইটা থেকে শিক্ষা নিলেন উনি যে ওনাকে পার্মানেন্টলি থাকতে হইলে তাহলে এই সরকারের অধীনে নির্বাচন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার হইলে প্রত্যেক বছরই চেঞ্জ হবে। এবং কি করলেন, যেটা রাজনীতিবিদদের জন্য কখনোই কাম্য না, যে কোর্টের ঘাড়ে ভর দিয়ে রাজনীতি করা, এটা রাজনীতিবিদদের আমার মনে হয় যে সম্মান যে বাড়ায় তা না। এবং তারপরও দেখেন, আমরা একটু শুনে আসি, তারপর আরেকটু আমাদের যাবেন। জনাব রাজু, নির্বাচন কমিশনের যে এক্সারসাইজ, এটা অ্যাপারেন্টলি তো মনে করছে, কিন্তু ওনারা সব একটা সন্দেহের তীর আছে যে এগুলোকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া, ডিফারেন্টলি এনগেজ রাখা, কিন্তু আলটিমেট সলিউশন ইজ নট উইথ দি ইলেকশন কমিশন, সলিউশন লাইজ উইথ দ্য গভর্নমেন্টস ইন্টেনশন। ধন্যবাদ আপনাকে জহির ভাই, এবং আপনার মাধ্যমে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। সেই সাথে বিজ্ঞ দুই আলোচক এখানে আছেন, তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা। আমি আতর রহমান ঢালী সাহেবের কথা মনোযোগের সঙ্গে শুনছিলাম। উনি প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা। ঢালী সাহেব তার মতো করেই বলেছেন তাদের দলের দৃষ্টিভঙ্গি থেকে। আমি যেটা বলতে চাই, আসলে আমাদের উচিত হবে যে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে যাওয়া। এখন দলীয় দৃষ্টিভঙ্গি তো নির্বাচনে জয়লাভের একটা সহজাত একটা প্রবৃত্তি, এটা সব দলেই থাকবে। এখন সহজাত প্রবৃত্তির বাইরে যেতে হলে কি করণীয়, সেইটা নিয়ে কথা বলতে হবে। আপনি দেখেন, একটা জিনিস কিন্তু আপনাকে ধর্তব্যের ভিতরে বা হিসাবের ভিতরে আনতে হবে, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যান্ড ইটস এ কনস্টিটিউশনাল বডি অলসো, এবং অ্যাজ সাচ দে আর এম্পাওয়ার্ড টু ক্যারি আউট এনিথিং অ্যাজ পার দ্য ল দ্যাট ইজ বেস্টোড আপন দেম। আমি যদি বাংলায় বলি এভাবে, যে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটা আইন দ্বারা সিদ্ধ এবং সংবিধানের 119 ধারায় আছে, প্লাস সর্বোচ্চ আদালতের কিন্তু একটা রুলিং আছে সুপ্রিম কোর্টের, যে দে ক্যান টেক এনি ডিসিশন প্রোভাইডেড যে তারা অন্য আইন ভঙ্গ করে না। তো এইবার যেটা আমরা দেখলাম, এই যে গাইবান্ধাতে যেটা হলো 5 আসনের উপনির্বাচনে, এটা একটা দৃষ্টান্ত যে দে ক্যান এক্সারসাইজ দেয়ার পাওয়ার। এখন এই এক্সারসাইজ করতে গিয়ে তারা কিন্তু অনেকটা ব্যত্যয় ঘটিয়েছে, সেটা আমি আরেকটা প্রসঙ্গে সেটা বলছি, যে সেটাতে সরকারি দলেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, সরকারি দল সবচেয়ে বেকায়দায় পড়ে, কারণ সেখানে সরকারি দলের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা ছিল এই জন্য যে আসনটি আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিবিদের ছিল। কিন্তু একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই ঘটনাটি অ্যাপারেন্টলি তো সবাই সাধুবাদ জানিয়েছে, এই আজকের কমিশনাররাও যারা সাবেক তারাও বলেছেন যে সাধুবাদ এট হোয়াট কস্ট। কিন্তু বিষয়টাকে অনেকে সন্দেহের চোখেও দেখে, যে আমরা যে এনগেজ হয়ে গেলাম এই আলোচনা নিয়ে, আমরা ব্যস্ত যে ইলেকশন কমিশন একটা খুব ভালো কাজ করেছে, বাট হোয়াট নেক্সট। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বোঝানোর জন্য সবাইকে, যে ভালো মন্দের ভিতর দিয়েও যেটাই হয়েছে, ওনারা ওনাদের পাওয়ারটা এক্সারসাইজ করেছে। দ্যাট শোজ দ্যাট দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং আন্ডার এনি গিভেন সিচুয়েশন। কোনো পরিস্থিতি তারা যে কোনো, এইটা তো এতদিন বলা হতো তাদের কোনো, তারা ঠুটো জগন্নাথ, তাদের কোনো ইয়ে নেই, তারা কাগজে বাঘ, এসব বলা হচ্ছিল না। মানুষ তো এটা শুনেছে, ভোটাররাও জেনেছে, কিন্তু কার্যত দেখা গেল যে ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি ক্যান টেক অ্যাকশনস। না, কিন্তু এখন কথা হচ্ছে তথ্যমন্ত্রী আজকে বলেছেন যে যে কায়দায় ইলেকশন কমিশন এটা এই ক্ষমতা প্রয়োগ করেছে, এটাকে উনি সমালোচনা করছেন এইভাবে যে ভোট কেন্দ্রের ভিতরে, বুথের ভিতরে সিসি ক্যামেরা রেখে
পর্যবেক্ষণ করা, দিস ইজ অ্যান ইনফ্রিঞ্জমেন্ট অফ প্রাইভেসি। তো এটা যদি হয় তাহলে সরকারি দল কোর্টে যাচ্ছে না কেন? আমি এখন সেই জায়গায় আসছি। সেটা একটা বড় আর একটা বিষয়, কিন্তু যে তারা যে পাওয়ার এক্সেস, আমি কিন্তু কম্পিট করছি ওই প্রশ্নে, ওই জায়গায় আমি কিন্তু কন্টেস্ট করছি যে ইলেকশন কমিশন আদৌ শক্তিশালী নাকি শক্তিশালী না, ঠুটো জগন্নাথ না, কাগজে বাঘ নাকি কাগজে বাঘ না। তারা প্রমাণ করেছে তারা কাগজে বাঘ না, তারা প্রমাণ করেছে তারা অ্যাকশন নিতে পারে। এটা কিন্তু এতদিন বাজারে চাওয়ার ছিল। এবং সর্বক্ষেত্রে বলো তো, নিন্দুকরা যদি বলে এটা স্টেজড, তাহলে আপনি এটাকে কিভাবে স্টেজড রুল আউট করবেন? না, আমি বলছি, আমি আসছি প্রত্যেকটা প্রসঙ্গে আসছি। এখানে বিজ্ঞ আলোচক তারাও ভালো জানে এই ব্যাপারে। মোটামুটি একটা তারা অ্যাকশন নিতে পারে, এটা তো প্রমাণিত হয়েছে। নাটক বললে তো সবই নাটক হয়ে যাবে, তাহলে তো কোনো কিছু থাকবে না। তাহলে বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। এর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে সরকারি দলের প্রার্থী এবং সরকারি দল। কারণ সরকারি দলের একটা ইমেজ ক্রাইসিস থাকে ইলেকশনকে নিয়ে, বাংলাদেশের ভোটের রাজনীতির প্রেক্ষাপটে। আমি 1 সেকেন্ডের ভিতরে শেষ করে দিচ্ছি। এখন এটা কিন্তু একটা কস্ট আছে, এই কস্টটা নিয়ে কিন্তু কেউ কথা বলেনি। ইলেকশন কমিশন একটা অ্যাকশনে গেল, কিন্তু টোটাল কস্টটা কিন্তু দিতে হচ্ছে, পেনাল্টিটা কিন্তু পড়লো আওয়ামী লীগ বা সরকারি দলের প্রার্থীর উপরে। সেটা আওয়ামী লীগের নিজস্ব একটি ট্রেডিশনাল সিট, ওটা আওয়ামী লীগ গত কয়েক বছর থেকে ধরে রেখেছে। এবং আওয়ামী লীগের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ওখানে পরলোক গমন করেছেন, সাবেক স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি সাহেব, ডেপুটি স্পিকার সাহেব। সেই জায়গায় এই সিটটা এসেছে। তো ট্রেডিশনালি বাংলাদেশে সাধারণত এই ধরনের সিটগুলোয় বাই ইলেকশনে সরকারি দল বা যেই দল থাকে তারাই মোটামুটি জয়লাভ করে, এটা একটা ট্রেডিশন। আমি অ্যাডভান্টেজের কথাটা বলছি ভোটের রাজনীতিতে। তো ক্ষতিগ্রস্ত হলো সরকারি দল মোটামুটি, এটা মোটা দাগে বলা যায়। এখন ইলেকশন কমিশন যে তাদের পাওয়ার এক্সারসাইজ করলো, সেটার যে একটা ক্ষমতা তাদের আছে সেটা কিন্তু দেখা গেল, সেটা কিন্তু মোটামুটি সবাই দেখলো। এখন আপনি যদি এটাকে নাটক বলে আবার উড়িয়ে দেন এবং অন্য আরেকটা লাইনে চলে যান, সেটা আরেকটা, তাহলে ওই জায়গায় আমাদেরকে আবার তাহলে আরেকটা জায়গায় যেতে হবে। আমরা একটু শুনে আসি, একটা বিরতির সময় হয়ে গেছে। যাই জনাব সোহরাব হাসান, আপনি কিভাবে দেখছেন? না, কথা বলতে হবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে আমি ইতিবাচক বলেই মনে করি। এবং গাইবান্ধায় যা দেখিয়েছে, যে সিদ্ধান্ত, যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আপনি এটার সঙ্গে একমত না যে প্রসঙ্গটা আমি তুলেছিলাম, যে প্রশ্নগুলো আসছে, যেটা স্টেজড বা পাতানো খেলা হতে পারে বা আই ওয়াশ হতে পারে, কেউ এইভাবে হয়তো ইন্টারপ্রেট করছে। এটা পাতানো খেলা না, এ কারণে যে এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু এক ধরনের নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করছে। তারা আলাপ আলোচনা, বিভিন্ন নির্বাচনে যে সব সিদ্ধান্ত নিয়েছে, এবং এই গাইবান্ধার নির্বাচনটি কিন্তু এটি করা সম্ভব হয়েছে। সেখানে রিটার্নিং কর্মকর্তা ছিল কিন্তু নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, উনি তো কোনো সিদ্ধান্ত ডিসি ছিলেন না। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তো সিদ্ধান্ত ওনার উপর সিদ্ধান্ত নেননি, কিন্তু হয়তো ডিসি নিলে ওই সিদ্ধান্তও নিতে পারতেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে তারা একটা কৌশল নিয়েছে, বাজেট তথ্য প্রযুক্তির সুবিধাটা ব্যবহার করেছে, এটি ইতিবাচক। প্রশ্ন যেটা আছে যে 300 আসনে এটা সম্ভব হবে কিনা, 300 আসনে এরকম 5 জন নির্বাচন কমিশনার বসে এটি পর্যবেক্ষণ করতে পারবে কিনা, সেটি পরে। কিন্তু এই আলোচনা পূর্ববর্তী নির্বাচন কমিশন, যেটি ঢালি ভাই বললেন যে এটা পূর্ববর্তী নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ করা যায়, আবার সবার বিরুদ্ধে করা যায় না, কারণ এর মধ্যে সাখাওয়াত সাহেব ছিলেন, আরও 2-1 ছিলেন যারা। কিন্তু ওই কমিশনের বিরুদ্ধেও তো অভিযোগ আছে যে তারা বিএনপি ভাঙার জন্য তারা চিঠি, নির্বাচন কমিশন আছে, কিন্তু তারা একটা ভালো নির্বাচন করেছে। শেষ বিচারে হচ্ছে যে শেষ সিদ্ধান্তটা তারা করতে পেরেছে কিনা। রৌফ সাহেবও কিন্তু একটা ভালো নির্বাচন করেছিলেন, কিন্তু মাগুরায় আটকে গেলেন। এখন এই হাবিবুল আওয়াল কমিশন গাইবান্ধায় আটকে যায়নি না। এখন যে কমিশন একটা নির্বাচন বন্ধ করার গাছ দেখিয়েছে, সেখানে রৌফ সাহেবের পরামর্শ নিয়ে কি হবে? কারণ উনি তো কোনো কিছু করতে পারেননি, উনি তো একটি কেন্দ্রের ভোট বন্ধ করতে পারেননি। তখন হ্যাঁ, উনি একটা জাতীয় নির্বাচন করেছে এবং সাখাওয়াত সাহেবরাও একটা জাতীয় নির্বাচন করেছেন। সুতরাং অভিজ্ঞতা নিতে, কথা বলতে তো অসুবিধা নেই। আর ঢালি ভাই যেটা বললেন যে এই আগের সরকারের বিষয়টি ঠিক হবে, তারপর নির্বাচন কমিশন, আমি এর সাথে কিছুটা দ্বিমত করছি। কথা বলেন এই নির্বাচন কমিশন মানি না, সেটাও যাই বলা হোক, ওকে, কিন্তু নতুন নির্বাচন কমিশন না আসা পর্যন্ত এই নির্বাচন কমিশন সাথে কথা বলতে হবে। আমরা একটু খুলনায় বিএনপির যে গণসমাবেশ হয়েছে সে প্রসঙ্গে নিয়ে একটু আলাপ করব, খুলনায় যুক্ত হব। কিন্তু তার আগে যেই কথাটি জনাব সোহরাব হাসান বলছিলেন যে এক্সারসাইজ হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, বিএনপির এই মতের সঙ্গে আপনি একমত না বা কিছুটা দ্বিমত, সেটা হচ্ছে যে না, আগে ফয়সালা হতে হবে,
নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা হতে হবে, তারপর ইলেকশন কমিশন যেই হোক বা যেভাবেই করুক সেটা করুক। দ্য ইলেকশন কমিশন ইজ অ্যান ভাইটালি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। না, বিষয়টা হচ্ছে আমাদের রাজনীতিটা যেখানে গিয়েছে এখান থেকে ফিরে আনা, মানে সুস্থ ধারায় ফিরে আনা, মানে এটা কঠিন কাজ। নির্বাচন কমিশন তো একটা অংশ, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের ভূমিকা কী? যেমন যদি বলি যে সরকারের ভূমিকা কী, নির্বাচন কমিশন নিশ্চয়ই এই আলাপ আলোচনা করে তার ভাবমূর্তি উজ্জ্বল করতে চাচ্ছে বা তার ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তার একটি সুষ্ঠু নির্বাচন করবে। এখন একটি রাজনৈতিক দল একটা সমাবেশ ডেকেছে এবং সমাবেশ সেখানে অনুমতি নিয়েই সমাবেশ করছে। তো সে কারণে যদি সমস্ত ওই এলাকার সঙ্গে সমস্ত দেশের বাকি অংশের যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এবং আপনি যেটা শুরুতে বললেন যে আগামী 2 দিন সমস্ত পরিবহন বন্ধ করে দিয়েছে মালিকরা, মানে এটি তো করতে পারে না। মানে সমাবেশে 10 লাখ লোক যাবে বা 2 লাখ লোক যাবে, বাকি যে হাজার লাখ লাখ মানুষ তারা কেন কষ্ট করবে? একজন নাগরিক হিসাবে আমি তো চাইবো যে কী কারণে এটা বন্ধ করা হলো। যদি বিরোধী দল হরতাল ডাকে, অবরোধ ডাকে, আমরা কি বলি? আমরা বলি যে বিরোধী দল জনগণের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বাভাবিক চলাচল ব্যাহত করছে। কেন করা হচ্ছে বলে আপনার মনে হয়? এটা তো সরকার করেনি, এটা তো এখানে দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি এটা তো করছে যে পরিবহন মালিকরা করছে। পরিবহন মালিকরা কারা তাহলে দেখতে হবে। তাহলে পরিবহন মালিক এবং সরকার এবং ক্ষমতাসীন দল একাকার হয়ে গেছে, এবং বিরোধী দল যে অভিযোগ করে নির্বাচন কমিশনও একাকার হয়ে গেছে। আউয়াল কমিশনের ক্ষেত্রে সত্য না হলেও এর পূর্ববর্তী যে কমিশন ছিল তো একাকার হয়ে গেছে। সব কিছু একাকার হয়ে যায়, এবং আমরা জেলা পরিষদে দেখলাম যে ভোট ছাড়া 25 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এবং 2টি জেলায় বাংলাদেশের মানুষ এত ভোটের এত ভোটের প্রতি আগ্রহী, সেখানে 2টি জেলায় সদস্য চেয়ারম্যান কেউ নির্বাচন করতে হয় না, 25টা চেয়ারম্যান পদে নির্বাচন করতে হয়নি। আমার হচ্ছে নির্বাচনকে কেন প্রহসনে পরিণত করছি? একটু জনাব রাজুকে শুনে আসি যে কেন এই ধরনের ইনফ্রিঞ্জমেন্ট, কেন এই ধরনের বাধা, যখন আপনারা বা সরকার বলছে যে না এটা গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিকভাবে তারা তাদের প্রতিবাদ বা তাদের কথা বলতে পারে, ন্যায্য কথাগুলো তারা বলতে পারে, যেটা তাদের কনস্টিটিউশনাল রাইট, তো সেখানে বাধা দেওয়া হবে না এটা বলা হচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে সব জায়গার মধ্যে কথা এবং কাজের, এটা বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, জাতীয় একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে, কথা কাজের মিল পাওয়া যায় না। এখানে যেটা আমি মনে করি, আমার একটা ব্যক্তিগত মতামত আছে, দীর্ঘকাল ধরে একটা সাংঘর্ষিক এবং একটা যুদ্ধাংদেহী যে মনোভাব প্রধান রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে, আমি কারো নাম বলছি না, প্রধান যে বাংলাদেশের রাজনীতির যে নিয়ামক শক্তি, তাদের ভিতরে একটা দূরত্ব আছে ব্যাপক, এবং এটা যোজন যোজন দূর আসলে যদি এভাবে বলতে পারি। এর ফলশ্রুতিতে কিন্তু সহমর্মিতার যে জায়গাটা রাজনীতিতে, সেটা কিন্তু একদমই নাই এখন আর, এবং এটা একটা কালচারের ব্যাপার। এটা কিন্তু আপনার নার্চার করতে হয়, অর্থাৎ এটাকে আপনার নারিশ করতে হয়, আপনার এটাকে চর্চা করতে হয়। সেই চর্চার জায়গাটা কি ছিল বাংলাদেশের বিগত কয়েক দশকে? কিন্তু সেটা নাই। সেই জায়গার থেকে এটা তো একটা ট্র্যাডিশনাল বিতর্কের মধ্যে আছে যে কিছু একটা হলে হয়তো আমরা অতীতাশ্রয়ী হচ্ছি, কিন্তু আমরা তো এখন একটা মানে কি বলবো, না, আমি বর্তমান যে অতীত তো আছেই, অতীতের যে একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক এবং বিপরীতমুখী একটা অবস্থান, সেটা তো আছেই, হালেও তো আছে। হালে আপনি দেখেন, যখন প্রধান বিরোধী শক্তির থেকে বলা হয় শেখ হাসিনা তুই কবে যাবি, এবং এই ধরনের যখন আপনার বক্তৃতা বিবৃতি আসতে থাকে এবং মারমুখী আচরণ থাকে এবং কোন পথ দিয়ে পালাবে সেরকম প্রশ্ন আসতে থাকে, তো আপনি অতীতেও যা করেছেন সব রাজনৈতিক শক্তিগুলোই কিন্তু একই ভাষায় কথা বলেছে, কম আর বেশি, এখনও তাই হচ্ছে। তাহলে আপনি কি আশা করতে পারেন? যে আপনি কি আশা করতে পারেন যে সহমর্মিতার জায়গাটা হঠাৎ করে আপনার একটা খোলা মঞ্চের মতো এখানে উন্মোচিত হবে? এটা তো হবে না, এটার একটা সময় লাগবে, এবং সেটার আগে অনেক রাজনৈতিক বিষয় আদি আছে এবং কিছু আনসেটেলড স্কোর আছে যেগুলোকে সেটেল করতে হবে। সেই জায়গায় যদি না বসেন, এইসব আমরা টকশো করি আর সংসদে ডিবেট করি আর পল্টনে বিএনপি করুক আর আওয়ামী লীগ আপনার বঙ্গবন্ধু মিলিত করুক, কাজের কাজ কিছু হবে না। আপনাকে সহমর্মিতার জায়গায় রাজনীতি যেতে গেলে অনেক আমাদের জাতীয় কিছু বিষয়াদি আছে, যেসবের জায়গায় মোটামুটি একটা জায়গায় সকলকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে এবং সত্যের অন্বেষণ করতে হবে।
সত্যের অন্বেষণ ছাড়া আপনি হাওয়ার উপর তো এই ধরনের একটা পিসফুল একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার পাবেন না। জি, জনাব আতাউর রহমান ঢালী, প্রসঙ্গটা যে মানে বিএনপি যে ধরনের অ্যাগ্রেসিভ মেন্টালিটি তাদের যে আচরণ কথাবার্তার মধ্যে এবং বিভিন্ন সমাবেশের মধ্যে তারা যে আওয়ামী লীগের ভাষায় তারা যে অভিযোগগুলো করছেন যে লাঠিতে হয়তো পতাকা বহন করছে, কিন্তু সেটি আবার খুবই কি বলে অ্যাগ্রেসিভ মুড, এবং যে ধরনের লাঠি ব্যবহার করছে বার্তাটা কিন্তু নেতিবাচক। এবং এটার কারণে সরকারি দল মনে করে না যে না আপনাদের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোনো কনজেনিয়াল কোনো অ্যাটমসফিয়ার বা কোনো সমঝোতার রাস্তা ওনারা দেখে না। তাহলে আসেন 2018 সালে কিন্তু বিএনপি আলোচনায় গিয়েছিল, সেখানে তাদেরকে সমস্ত ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পরে যখন রাতের আধারে আগের দিন ইলেকশন হয়ে যায়, তো তাদের সাথে তার তো বিশ্বাস অবিশ্বাসের জায়গা থাকে না। বৃহৎ রাজনৈতিক দল এবং জোট সবাই মিলে আলোচনা করছে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, তাহলে সেটার জন্য দায়ী কারা? আজকের এই যে হেইট ভাষণ যেগুলি সৃষ্টি হচ্ছে, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্র দলের ছেলেদেরকে পিটানো হয়েছে। আপনি দেখেন গণ অধিকারের ছেলেটা হসপিটালে গিয়ে পর্যন্ত সে পায়নি। এটা কারা করছে? সরকারি দল। এই যে গত কয়েক বছর 8-10 বছর যাবত যেইভাবে বিরোধী দলের উপরে খড়গ নেমে আসছে, তখন বিরোধী দলের মাত্র লাঠি নেওয়া ছাড়া মানে তাদের মানে নিজেকে রক্ষা করার জন্য লাঠি নেওয়া ছাড়া তার কোনো পথ নাই। আপনি পুলিশ গুলি করতেছে ওপেন, পুলিশ লাঠি দিয়ে, আপনি ভিডিওগুলি দেখেন, আপনারাই তো এই ভিডিওগুলো তৈরি করছেন, আপনাদের পত্রপত্রিকায় দেখছি, আপনাদের মিডিয়াতে দেখছি। তাহলে কেন একটা বিরোধী দল হিসাবে কি বিএনপির দেশে থাকার অধিকার নাই, কথা বলার অধিকার নাই? তাহলে এই অবস্থা সৃষ্টি করলো কে? অর্থাৎ যখনই আপনি ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছেন, যেটা অত্যন্ত অন্যায়, এই অন্যায় কাজটা করার জন্য অপর সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করা হয়ে যায়, তখন আপনার ঐতিহাসিক দায়িত্ব, এবং সেই দায়িত্বই আজকে আওয়ামী লীগ গ্রহণ করেছে। আজকে আছেন আপনি আউয়াল সাহেবের কথা বললেন, দেখেন বললেন যে উনি প্রথমে এসে বললো যে না, ইভিএমে ভোট টোট করা যাবে না, এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। যেদিন আওয়ামী লীগ সেক্রেটারি বললো যে আমরা ইভিএম চাই, তার পরের দিন তার সুর বদলাই গেল। কিভাবে তারা নিরপেক্ষ বলবেন? আর এই যে 40,000 বুথ কেন্দ্র, 2.5 লক্ষ বুথ এই সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করার এই পরিকল্পনা কে তাদের দিছে আমি জানি না। এইগুলি এই নিয়ন্ত্রণ দিয়ে তো হয় না। একটি যেমন নির্বাচন কমিশন, এখন যদি সিসি ক্যামেরার কথা, এই কমিশনারও তো পরামর্শ দিয়ে আসলেন, অবশ্যই দরকার। আমি বলি না যে কিছু আসনে অন্তত করা যাবে, কিন্তু আপনি পরিপূর্ণভাবে আমি বলি না সিসি আসন দরকার নেই, বাট এটা একটা কঠিন টাস্ক, তারপরও কিছুটা কাজ আসবে। কিন্তু প্রধান ব্যাপার হলো প্রশাসন। নির্বাচনের প্রধান শক্তি হচ্ছে প্রশাসন। এই যাবৎকাল আমাদের দেশের প্রশাসনরা যা করেছে, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত শুধু সাইন করার মালিক, আর প্রশাসনরা ডিসি এসপিরা নির্বাচন করে এর কাছে গেছে যে সাইন করে দেন স্যার। এই ঘটনাটাই ঘটছে। এবং যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন থেকে সরকার ক্ষমতায় থাকে, প্রশাসনরা সবসময় তাদের উন্নতির জন্য, তাদের পদোন্নতি সবকিছুর জন্য সরকারের কাছে দায়বদ্ধ বলেই তারা সরকারের কাজ করে। কাজে এই জন্য সরকার এখানে, যে কোনো সরকার, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, যে কোনো সরকার এখানে মানে থাইকা ইলেকশন করলে সেটা কখনোই ফেয়ার হবে না। এবং এইটাতে আমরা আওয়ামী লীগ বিএনপি কিন্তু একদিন এক জায়গায় ছিলাম। আচ্ছা, আমরা একটু খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুমে। শুনতে পাচ্ছেন জনাব শফিকুল আলম তুহিন? জি, আমি আপনাকে জি, খুলনার জনসভার জন্য উপযুক্ত অনুমতি তো আপনাদের আছে নাকি? জি, আমাদের অনুমতি আছে। প্রস্তুতি সম্পর্কে একটু বলবেন, এবং প্রস্তুতি সম্পর্কে এবং সেখানকার পরিবেশ সম্পর্কে একটু বলবেন। আসলে গত 1 মাস আগে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে খুলনা 22শে অক্টোবর কর্মসূচি হচ্ছে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনার
মেট্রোপলিটন পুলিশের কাছে আমরা দরখাস্ত দেই এবং অবহিতকরণ করেই আমরা আমাদের জায়গা নির্ধারণ করি। প্রথমে আমরা খুলনা শহীদ হাদিস পার্ক, যেটি একটি রাজনৈতিক সভা সমাবেশের জন্য সবাই এটিকে বেছে নেয়, সেটিকে আমরা চেয়েছিলাম, কিন্তু খুলনা সিটি কর্পোরেশন সেটি আমাদের নামে বরাদ্দ দেয়নি সৌন্দর্য বর্ধনের কথা বলে। তারপরে সেইটা ওনারা যখন জনসভা করেন, সভা সমাবেশ করেন, তখন ওইটা ব্যবহার করেন, কিন্তু আমাদের বেলায় খুলনা শহীদ হাদিস পার্ক আমাদেরকে বরাদ্দ দেওয়া হলো না। তারপরে আমরা শহীদ হাদিস পার্কের বদলে সোনালী ব্যাংক চত্বর, ডাক বাংলার মোড় যেটাকে বলে, সেখানে আমরা আমাদের সর্বশেষ জায়গা নির্ধারণ করে নিয়েছি এবং এটা পুলিশের তো অনুমতির প্রয়োজন নেই, অবহিতকরণের দরকার। আমরা সেটি অনুমতি নিয়েই আজকে আগামী 22 অক্টোবর সমাবেশ করার প্রস্তুতি দিয়েছি। এখন এর মধ্যে একটা খবর আমরা পেলাম যে পরিবহন বন্ধ করার ঘোষণা দিয়েছে, এটি আসলে কি? আমরাও দেখেছি আপনাদের মতো যে 21 এবং 22 তারিখ 2 দিন আপনার পরিমর ধর্মঘট করা শুরু হয়েছে। এটা ময়মনসিংহ এবং চট্টগ্রামে একই কায়দা করা হয়েছিল। পথে পথে বাধা দেওয়া হয়েছিল, নদী পথেও বাধা দেওয়া হয়েছিল, সমুদ্র পথেও বাধা দেওয়া হয়েছিল। সেখানে জনস্রোত ঠেকানো যায়নি। ইনশাল্লাহ 22 অক্টোবর খুলনার সমাবেশও পরিবহন ধর্মঘট করে 22 অক্টোবরের সমাবেশ ঠেকানো সম্ভব হবে না ইনশাল্লাহ। জি, জনাব ফায়াজুল হক রাজু। এখন বিএনপি নেতার যে বক্তব্য, তাদের প্রস্তুতি তাদের মতোই হবে। এখন এখানে সরকারি দল কিন্তু প্রকাশ্যে কোনো বাধা দিচ্ছে এরকম কিছু কিন্তু এলিগেশন আনার কোনো জো নেই বা সম্ভাবনা আমি দেখছি না, বা এরকম কোনো কিছু বলার ঢালাওভাবে বলা যাবে না। এখন ক্ষেত্র বিশেষে বাধা বিঘ্ন যেসব হয় বা আমাদের যে কালচার, একটু আগে যে কথাটি বলছিলাম, সেটা কিন্তু কাঙ্ক্ষিত না, কিন্তু সেটা ঘটে এসেছে গত কয়েক যুগ থেকে কিন্তু। এবং এই কালচারটা পূর্বের যেসব সরকাররা ছিল রাষ্ট্র ক্ষমতায়, এই কালচারের যদি দায়ভার বর্তমান সরকারকে নিতে হয় তাহলে তাদেরকেও নিতে হবে। তাহলে পার্সেন্টেজ আপনি কার কত পড়বে সেটা আমরা যোগ বিয়োগ করে দেখতে পারি, কিন্তু কেউ এককভাবে দায়ী করা যাবে সেটা কিন্তু না। শুনেন, বাংলাদেশের রাজনীতিতে যা কিছু অনাকাঙ্ক্ষিত, নষ্ট, ভ্রষ্ট, তার জন্য কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক শক্তি, প্রত্যেকটি রাজনৈতিক দল কম বেশি দায়ী। আমরাও দায়ী, ওনারাও দায়ী, সকলে মিলে দায়ী। আপনি হঠাৎ করে এখানে বলতে পারবেন না যে বর্তমান সরকার, আওয়ামী লীগের নেতৃত্বে তারাই দায়ী এককভাবে সব কিছুর জন্য। বিষয়টি কিন্তু সেটা না। ওইভাবে হলে সুরাহ হবে না। যদি আমরা আলোচনা করতে পারবো অনেক কিছু, সুরাহ করতে হলে জাতীয় অনেক আপনার আনরিজলভড ইস্যুজ আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি আছে, যেসবের জায়গায় আপনাকে যেরকম আপনি হুঙ্কার দিচ্ছেন যে প্রধানমন্ত্রী কোন পথে পালাবে, আপনি তো কখনো বলছেন না যে ভাই আমরা পাবলিকলি ঘোষণা দিচ্ছি আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসি আরেকটি 21শে আগস্ট হবে না, আরেকটি 15ই আগস্ট হবে না, অথবা 15ই আগস্টের পলাতক আসামিদেরকে আমরা প্যাট্রোনাইজ করব না যারাও বেঁচে আছে, অথবা এরকম কিছু। আপনি তো এই ধরনের কোনো কথাবার্তা বলেন না। পজিটিভ কিছু বলতে তো হবে, এইসব তো গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগকে এফেক্ট করে, আওয়ামী লীগের কর্মীদেরকে এফেক্ট করে, আওয়ামী লীগের লিডারদেরকে এফেক্ট করে বা নেতাদেরকে এফেক্ট করে বা অ্যাজ এ হোল আওয়ামী লীগকে এফেক্ট করে, সেই জিনিসগুলো তো আপনাকে মিনিমাইজ করতে হবে। সেই পথে যদি না হাঁটেন, শুধু যদি হুঙ্কারের রাজনীতি করেন, যদি উন্মাদনার রাজনীতি করেন, আপোষের যে কিছু কথাবার্তা সেটা তো রাজপথ থেকে আসতে হবে। আলোচনার টেবিলে বসে চা খেয়ে আপোষ তো সেটা তো অন্য জিনিস, সেটা তো ইনসাইড দ্য ডোর, ওটা তো কেউ দেখছে না। আপনাকে তো প্রকাশ্যে কিছু অঙ্গীকার করতে হবে। সেই অঙ্গীকার যতক্ষণ না করবেন আমার মনে হয় না যে টেবিলটা ঘুরবে। জি, মই জনাব আতাউর রহমান ঢালি যেটি জনাব ফায়াজুল হক রাজু যেটি বলার চেষ্টা করেছেন যে এক ধরনের সাধারণ রাজনীতিতে দেখা যায় ডিনায়াল থাকে, উনি ওনার নিজের বিবেচনাতে বলেছেন যে না, রেসপন্সিবিলিটি সবারই কম বেশি আছে। কিন্তু সেই আঙ্গিকে ধরেন বিএনপি যখন আগামী শুধু নির্বাচন নিয়েই কথা বলছে, যতটা না তারা অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলাপ করেছে ইন দ্য পাস্ট ইয়ার্স, তারা সবসময় কিন্তু নির্বাচনটা কিভাবে মানুষের ভোটের অধিকারের উপর তারা গুরুত্ব দিচ্ছে, ভালো কথা। কিন্তু কিভাবে হবে সেটা এখন পর্যন্ত প্রতিবারই তারা বলছে যে তারা একটা রূপরেখা দিবে, সেটা আন্দোলনের যুগপৎ আন্দোলনের রূপরেখা, নির্বাচন কিভাবে সেটার রূপরেখা, অথবা নির্বাচন পরবর্তী কি হবে তারও রূপরেখা, নানা রূপরেখার প্রতিশ্রুতি আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কিছু আমাদের চোখের সামনে স্পষ্ট না। ধরুন ময়মনসিংহের মিটিংয়ে আমাদের মহাসচিব কিছু ইঙ্গিত দিয়েছে যে এই সংসদ বাতিল করতে হবে, বাতিল করে এটা তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। অর্থাৎ এর মাঝে শোনা গেছে যে বিএনপি সংসদে পদত্যাগ করতে চায়, সেটা একটা পরের পদক্ষেপ, কিন্তু তখনই তো এগুলো নিয়ে আলোচনা হইতে পারে, সমালোচনা হইতে পারে, যে যার প্রপোজাল টেবিলে আনতে পারে। তো
তো বিএনপি কিন্তু বলছে, এবং স্পেসিফিক এগুলো তো এত আগে হয় না, এখনো আমাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো, সেই সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলোচনা হচ্ছে। কারণ বিএনপি কারো উপরে কিছু চাপায়া দেয় না বলেই তাদের সকলের মতামতের ভিত্তিতেই এই ধরনের একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা। এবং আমরা বিশেষত বুদ্ধিজীবী এবং বিভিন্ন স্ট্র্যাটার লোকজনদের সাথে আমরা আলোচনা করি এটা দিব, যাতে এটা গ্রহণযোগ্য একটা হয়। এখন বিএনপি একটা দিল, এটা এখন যারা আমরা আলোচনা করছি বিভিন্ন দলের সাথে, আপনারা দেখছেন প্রতিদিনই জোট গঠনের জন্য, তো এটা কি তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় না? তো বিএনপি ওই চাপিয়ে দেওয়ার রাজনীতি বিশ্বাস করে না। সমমনাদের সাথে আলোচনা করে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের কিভাবে হবে এটা হওয়া উচিত, আমরা সেভাবেই করব। দ্বিতীয় কথা দেখেন, আজকে এই আলোচনা কি ইলেকশন ইয়ারে আলাপ করবে? এটা তো আরো আগে এক্সারসাইজগুলো হওয়ার কথা। আমাদের এটা সবসময় দেখা যায় যে 11th আওয়ারই হয়, হ্যাঁ। তো কিন্তু এটার প্রক্রিয়া কিন্তু আপনি মনে করেন না যে রাজনীতিবিদরা কোনো আলোচনা করে না। গোপন আলোচনা রাজনীতিতে সবসময় থাকে, হয় সামাজিক অনুষ্ঠানে দেখা হয়, কথা হচ্ছে, কথা যে হচ্ছে না তা না, ওনারা যেমন শুনছেন আমরাও কথা বলছি, বাট এই কথাটাকে একটা পজিটিভ জায়গায় নেওয়ার জায়গায় যেতে হবে। দুইটা দলই এখনো কিছু স্পষ্ট নয় না, আমার এখনো কেউ তো ওনারা সংবিধানের বাইরে যাবে না, অর্থাৎ ওনারা সংবিধানকে বাইবেল আর কোরআন বানাইছেন, তো ওনারা সংবিধানের যেমন বাইরে যাবে না এখন বলছেন কেন? তখন তো সংবিধানে তত্ত্বাবধায়ক ছিল, তো তখন ওনারা সংবিধানের বাইরে গেলেন কেন? মানে ওনাদেরটা হয়ে গেছে, আমরা করার পর আর সংবিধানের বাইরে যাওয়া যাবে না। আর সংবিধানে তো লেখাই আছে, সংবিধানের একটা ধারাই আছে যে এই সংবিধান পরিবর্তনীয়, পরিমার্জনীয়। ওই ধারা থাকলে এই সংবিধান পরিবর্তন করা যাবে না কেন? আর আরেকটা একটু অ্যাড করে দিই, আমরা জাস্টিস শাহাবুদ্দিনকে সংবিধানে ছিল না, আনছি আবার ফেরত নিছি, সবই সম্ভব। জি, সমস্যাটা হলো আমরা একসঙ্গে থাকবো কিনা। একসঙ্গে থাকা মানে একসঙ্গে এক দেশে বসবাস করছি, একসঙ্গে রাষ্ট্র পরিচালনা, সংসদ পরিচালনা, রাজনীতি করা এবং রাজনীতির সুবিধাও জনগণকে দেয়া। এই ব্যাপারে যেটি রাজু ভাই বললেন, অনেক ঐতিহাসিক দুর্ঘটনা আছে, সেই দুর্ঘটনাগুলো থেকে বেরিয়ে আসা, ভবিষ্যতে দুর্ঘটনা না ঘটে, সহিংসতা না ঘটে, তো সেক্ষেত্রে দুই দলকে কিন্তু কাছাকাছি আসতে হবে, মানে সহমর্মী হতে হবে, একে অপরকে। ক্ষেত্রে বিএনপিকে আপনার সংযমী মনে হচ্ছে কিনা, বা বিএনপির মহাসচিব যে বক্তব্যগুলো রাখছেন সেখানে যথেষ্ট? বিএনপির মহাসচিব এক ধরনের কি বলে মানে যুক্তিপূর্ণ কথাবার্তা বলেন, আবার বিএনপির অনেক নেতা অযৌক্তিক কথাও বলেন, চট্টগ্রামে এবং তারা উস্কানিমূলক কথাও বলেন, চট্টগ্রামে বলেছেন। এমনকি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার কথা আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কথা বলি, তিনি কিন্তু সেই আগের জায়গায় আছেন। তাহলে কিন্তু কোনো রকম সমাধান হবে না। দ্বিতীয় হচ্ছে, সমাধান না হলে কি সংঘাত, যুদ্ধ। তো যুদ্ধে ক্ষতিগ্রস্ত কে হবে? আওয়ামী লীগ বিএনপি কতটা ক্ষতিগ্রস্ত হবে তা জানি না, কিন্তু মানুষ তো ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই যে আগামী 2 দিন যদি যানবাহন না চলে খুলনায়, তাহলে সেখানে হাসপাতালে চিকিৎসার জন্য মানুষ যাবে, সরকারি কাজের জন্য মানুষ যাবে, ব্যবসা বাণিজ্যের জন্য যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যাবেন, তাদের কি হবে? এই যে মানুষকে অনিশ্চয়তার মধ্যে ঠেলা, দুর্ভোগের মধ্যে ঠেলা, হ্যাঁ অবশ্যই সরকারের ভাবার কথা, আবার বিরোধী দলের ভাবার কথা যে তারা একটি জনসভার সুযোগ পেয়ে মানে সমাবেশ করছেন যেটা শান্তিপূর্ণ হয়। হ্যাঁ, 2টি সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে। তাদের মুক্তিযুদ্ধমন্ত্রী আজকে বলেছেন যে লাঠির মাথায় জাতীয় পতাকা বহন করা খুবই উদ্বেগের ব্যাপার। সবটাই বিএনপি যেমন উস্কানিমূলক, বিএনপির নেতারা যেমন উস্কানিমূলক বক্তব্য দেয়, আওয়ামী লীগের নেতারাও দিচ্ছেন। কে বেশি দিচ্ছেন আমরা জানি না, কিন্তু উস্কানি, ঘৃণা, বিদ্বেষ থেকে বেরিয়ে আসার উপায় কি? মানুষকে, নতুন প্রজন্মকে কি শেখানো হচ্ছে? যা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম এবং যে ইডেন কলেজে দেখলাম, মানে এত ভয়াবহ। আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি এবং তাদেরকে কি শিক্ষা দিচ্ছি? বিএনপি এই মহাসমাবেশ ছাড়া বিএনপি কার্যত তো বিরোধী দল নাই, মানে আমাদের দৈনন্দিন জীবনে।
তো সরকারি দল এটাকে কি এই আপনি মারামারি করছে তো সরকারি এই দল যে নিজেরা বিএনপি যে ধারাবাহিক সমাবেশগুলো করে যাচ্ছে, এটাকে কি আপনি মনে করছেন যে সরকারের দিক থেকে এক ধরনের উদার মানে ক্রিয়েটিং স্পেস মেন্টালিটি? না, একটা হচ্ছে সামনে নির্বাচন, 1 বছর বা 13 মাস পর যে নির্বাচন নাকি হবে, এটাও সুতরাং কৌশলগত? তাকে একটা অবশ্যই কৌশলের ব্যাপার আছে, কিন্তু শুধু কৌশল দিয়ে হবে না, সেটি ছাড় দিতে হবে, মানে নীতিগত ছাড় দিতে হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার বা দলীয় সরকার সেটি অনেক প্রশ্ন পড়েন, তার আগে যে প্রশ্নগুলো আছে, নির্বাচনের সময় জাতীয় সংসদ থাকবে, সংসদ সদস্যরা থাকবেন, এটি তো প্রথম প্রশ্ন। এই গত 2 নির্বাচনের আগে তো ছিলেন না, মানে এই পঞ্চদশ সংশোধনের আগে তো একটি সংসদ ভেঙে যাওয়ার পরে আর একটি নির্বাচন হতো, এখন কেন সেটি হচ্ছে? সুতরাং বিরোধী দলের উদ্বেগ প্রকাশ করার, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এই উদ্বেগ, এই সন্দেহ দূর করার দায়িত্ব কিন্তু সরকারের। জি, জনাব রাজু, অনেকে বলছেন, কেউ কেউ বলছেন যে চট্টগ্রামের সমাবেশ ফ্লপ করেছে, তথ্যমন্ত্রী বলেছেন, আবার অনেকেই রেকগনাইজ করছেন যে না, এত বাধা বিপত্তির মধ্যেও এটা বেশ বড় সমাবেশ হয়েছে, ময়মনসিংহ তাই হয়েছে। সরকার কি চিটাগং বা ময়মনসিংহের এক্সপিরিয়েন্সের পরে ভাবছে যে না, এগুলোকে আর এত স্পেস করার সুযোগ নাই এবং সেটাকে অন্য কোনোভাবে অবলিকলি বন্ধ করে দেওয়া, মানে ডিসকারেজ করার জন্য এই গাড়ি ঘোড়া বন্ধ করা বা অন্যান্য পদক্ষেপ নিচ্ছে? না, আমার কাছে সেটা মনে হয় না। সরকার তো বলে দিয়েছে ওপেনলি যে বিএনপি তার মতো করে সভা সমাবেশ করুক এবং তাদের যে গণতান্ত্রিক অধিকার তারা সেটা পালন করুক, প্রোভাইডেড যে কোনো ভায়োলেন্স ক্রিয়েট না হয়, জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ এরকম কিছু না হয়, আনটুয়ার্ড কিছু ঘটনা না ঘটে, অথবা কোনো রকম ডিস্ট্রাকশন যেসব আগে হয়েছে, পেট্রোল সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ মেরে ফেলা, নিরীহ মানুষের উপর আক্রমণ, পশু পাখির উপর আক্রমণ, এর অনেক কিছু তো হয়েছে। তিক্ততার কথা বলতে চাই না আসলে, কারণ অনেক কথা চলে আসে। আমরা যে পথটি সকলের খোঁজা উচিত সেটি হচ্ছে যে একটা পিসফুল একটা অ্যাটমসফিয়ার যেন রাজনীতিতে থাকে। বিএনপি মাঠে রাজনীতি করছে, করুক, সরকারি দলও নিশ্চয়ই সেরকম কিছু। আমরা যে পথের যে রাজনীতি, সেখান থেকে আওয়ামী লীগ, পথের রাজনীতি থেকে আওয়ামী লীগ সরে যায় নাই, আওয়ামী লীগ তো মাঠেই আছে, দেখছেন আপনারা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে উত্তরণের পথ যদি খুঁজতে হয়, এই যে একটা সাংঘর্ষিক যে একটা যে আমাদের মনস্তাত্ত্বিক একটা অবস্থা আছে মাঠে না থাকলেও মানসিকতার দিক থেকে, সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু অবশ্যই আলোচনা টেবিলে বসতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, ঘুরে ফিরে একটু পিছনে যেতেই হয়। আলোচনার যে রাজনীতি সেটা তো 14 সালে 2014-তে ছিল। বিএনপি তখন যদি জ্বালাও পোড়াও না করতো, আমি শুধু বিনয়ের সঙ্গে বলছি, বিনয়কে বিএনপি একটু চিন্তা করুক, একটু একটা অন্যভাবে অন্য পার্সপেক্টিভে দেখুক। যদি ইলেকশনটা বয়কটও করতো কিন্তু জ্বালাও পোড়া না করতো, তাহলে আলোচনার পথটার যে দাবি সেটা কিন্তু খুব স্ট্রং হতো। সেই জায়গাটায় কিন্তু বিএনপি থাকেনি, শেষ পর্যন্ত ইলেকশনটাকে নস্যাৎ করার চেষ্টা করেছে। অন দি আদার হ্যান্ড, নস্যাৎ করতে না পারে ধ্বংসলীলায় মেতে উঠেছিল। এটা একটা অন রেকর্ড আমি বলছি, আমি মানে কটাক্ষ করতে চাচ্ছি না, কিন্তু যেহেতু বলা দরকার, এটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার, তাই বলছি। আরেকটা হচ্ছে 2018-তেও কিন্তু তারা এসেছিল আলোচনা, এটা সত্য, কিন্তু সহযোগিতার যে বিষয়টি বা ইলেকশনে পার্টিসিপেশনের জন্য তাদের যে রোলটা, ডিউ রোলটা একটা বিরোধী দল হিসাবে, সেটা কি তারা করতে পেরেছিল? সেই ডিউ রোলটাকে আসলেই তারা কি সেভাবে ক্যান্ডিডেচার তাদের ছিল? তাদের ক্যান্ডিডেটগুলো কি সেভাবে ছিল? একাধিক আসনে একাধিক মানে আপনার ক্যান্ডিডেট, কেউ ইলেকশনে যাচ্ছে, কেউ যাচ্ছে না। বিএনপি নিজেও সন্দিহান যে কে তাদের ক্যান্ডিডেট। এরকম একটা দোদুল্যমান অবস্থায় হয় কি, সরকারি দলের উপর একটা চাপ সৃষ্টি হয়, সেই চাপের থেকে সরকারি দলের কিছু অতি উৎসাহী মানুষজন আনডিউ প্রসেসে চলে যায়, এবং এটার দায় যদি সরকারি দলের থাকে, বিরোধী দলের উপর আর সমান সমানভাবে বর্তায়। তো এই জিনিসগুলো কিন্তু আমি সেজন্যই বলেছি যে আনসেটেলড মানে স্কোর আছে, সেগুলোকে সেটেল করতে হবে, মানতে হবে। জি জনাব ঢালী, বিএনপির প্রসঙ্গে এই আলোচনা শত্রু মিত্র সবাই কম বেশি আলোচনা করে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে তারা অনেক জায়গাতেই পেরে ওঠেনি, ব্যর্থ হয়েছে। না, থাকতেই পারে একটা বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগেরও এরকম আপনি দেখেন অতীত খুঁজলে অনেক ভুল ভ্রান্তি থাকে। অনেক দল এটা স্বীকার করে, অনেক দল স্বীকার করে না। বিএনপি এটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি সরকারে ছিল, তো সরকারে থাকলেই যে সব কিছু বিএনপি সঠিক করেছে
এটা বলা যায় না, হয়তো অনেক কিছু না, ভালো। যে আমি এই রেফারেন্সে বললাম যে উনি একটু আগে তবে বললেন যে যেটা 2014 রাজু সাহেব যেটা সন্ত্রাস নিয়ে বলেছেন, এখন যেহেতু আলোচনার না, জন্য যে বলেছেন অনেক কথাই, তো এগুলো অনেক কিছুই আবার বিএনপির উপরে চাপানো, বিএনপির ওগুলো নিয়ে বক্তব্য আছে, হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে, তো ওই জায়গায় আমি যেতে চাই না, ওটা যাওয়ার দরকার নেই। তবে কোনো দলের কাছ থেকেই কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের মানে গণতন্ত্র বিরোধী কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বিরোধী কার্যক্রম কোনো দলের থেকেই জনগণ আশা করে না। এবং এই কারণেই কিন্তু আজকে মানে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সবচেয়ে বেশি জরুরি। তাহলে কেউ আর নির্বাচিত হওয়ার পরে এই ধরনের কাজ আর করতে পারবে না, তাহলে 5 বছর পরে তার আর গতি থাকবে না। এই কারণে সমাজে শৃঙ্খলা ফিরে আনার জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো একটা ব্যবস্থা দরকার। রাজনীতিতে এই যে রাজনীতির আজকে গতিপথ এই জায়গায় চলে গেছে, সেটাকে ফিরে আনার, রাজনীতিকে সঠিক জায়গায় ফিরে আনতে হলেও এটাই করতে হবে, কারণ যাতে সঠিক লোক নির্বাচিত হয়। দেখা গেল যে অনেক সময় টাকার বিনিময়ে, হ্যাঁ হয়, বড় বড় দলগুলোতে অনেক সময় হয়, এটা আমি অস্বীকার করব না। যেমন আওয়ামী লীগও আছে, বিএনপিতেও আছে, কেউ অস্বীকার করতে পারবে না, জাতীয় পার্টিতেও আছে, অস্বীকার করার কোনো। কিন্তু যদি নির্বাচনের ব্যবস্থাটা নিরপেক্ষ থাকে, দেখা যাবে যে এদের বিরুদ্ধে পপুলার ক্যান্ডিডেট দাঁড়ায় গেছে এবং নিরপেক্ষ নির্বাচনে তারা পাশ করে আসে। তাহলে এই জন্য নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাটা গণতন্ত্রের একটা অত্যন্ত মানে অন্যতম অনুষঙ্গ। এই অনুষঙ্গটাকেই আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের হাতে না, কিন্তু কি কারণে কিন্তু ওই যে আপনি যখন আস্থা সংকটের কথা বলবেন, একই আস্থা সংকট তো আওয়ামী লীগেও বিএনপির ব্যাপারে আছে, যে বিএনপি এখন জোর করে এটা আদায় করবে, ভবিষ্যতে যখন নির্বাচন আসবে তখন আবার আপনার ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যদি নিরপেক্ষ সরকার হয়, না তো বিএনপিরও না আওয়ামী লীগেরও না। যদি একটা না, তখন আপনি আবার সংবিধান পরিবর্তন করে আবার আপনার মতো করে করে দিতে পারেন। ওইটা তো কেউ করতে পারবে না। জি, একটু যুক্ত করবেন, আপনি বলবেন, একটু যুক্ত করতে চাই। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে মানে তিক্ততার ঝুলি এত বেশি যে ওখান দিয়ে হাঁটতেও তো এখন ভয় হয়। মানে তার কারণটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা ছিল 91 থেকে পরবর্তী লাস্ট তত্ত্বাবধায়ক সরকার পর, অর্থাৎ 2008, তারপরে তার ছিল না। কোনো একটি ইলেকশনের নির্বাচনের রেজাল্টের পরে, অর্থাৎ নির্বাচনী ফলাফল ঘোষণার পরে এবং রাষ্ট্র ক্ষমতায় যেই দলই আসুক, মানে কেউ অ্যাকসেপ্টেড হয়নি, কেউ কিন্তু হোল হার্টেডলি অ্যাকসেপ্টেড হয়নি। আচ্ছা, এটা একটা নিদারুণ বাস্তবতা, দর্শকরা বুঝুক। অনেকেই লেখালেখি করে, আমি দেখি, আমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় খেয়াল রাখি, চেঞ্জ অফ গার্ড মানে দারোয়ান পরিবর্তন মানেই কিন্তু সমস্ত ওই আপনার ওই যে রাজপ্রাসাদে শান্তি চলে আসবে, তা কিন্তু না। এখানে চেঞ্জ অফ গার্ডের কথা বলা। চেঞ্জ অফ গার্ড মানে আপনার মানে কে আপনার গার্ডের ভূমিকায় থাকবে। আসলে আমি যেই কথাটা একটু আগে বলেছি, খুব বিনয়ের সঙ্গে এখনো বলতে চাচ্ছি, যে মানসিকতার পরিবর্তন না আসলে সমস্ত রাজনীতিবিদদের ভিতরে, যারা বিশেষ করে যারা নেতৃত্বে আছেন, আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির ভিতরে, বিরোধী দল, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক শক্তি, সকলের ভিতরে যদি, এবং সুশীল সমাজেরও, তারাও অনেক সময় কিন্তু খুব মিসলিডিং রোল প্লে করে। তারা রোল প্লে করুক, কিন্তু মিসলিড যেন না হয় মানুষ। এই জায়গাগুলো কিন্তু উই হ্যাভ টু ব্রিজ দ্য গ্যাপ। এখানে যে গ্যাপ হয়েছে, এই গ্যাপটা যদি ব্রিজ করা না যায়, তাহলে আমরা আলোচনা করতেই থাকবো এবং তর্ক বিতর্ক চলতে থাকবে, মাঠে উত্তাপ ছড়াবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আসবে না। একটু প্রসঙ্গটা পাল্টাতে চাই একদমই শেষ পর্যায়ে। জনাব সোহরাব হাসান, ভারতীয় কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট হয়েছেন মল্লিকার্জুন খাড়গে, জি, উনি বলা হয় যে উনি পুরনো নেতৃত্বের খুবই কাছের, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নতুন এই গান্ধী পরিবারের বাইরে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নেতৃত্ব অর্থাৎ সভাপতি পদ গান্ধী পরিবারের বাইরে গেল। দেখুন, সেখানে নির্বাচনটি একজন খার্গে প্রার্থী ছিলেন, আর একজন শশী থারুর পরাজিত হয়েছে এবং বেশ বিপুল ভোটের ব্যবধানে। কিন্তু এই যে নির্বাচনটি হলো, কোনো রকম উত্তেজনা হয়নি। যারা ভোট দিয়েছে এবং যারা ডেলিগেট ছিল তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। আশা করি কংগ্রেসে গণতান্ত্রিক, তারা একটি পথ দেখিয়েছে, গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচন করা যায়, আর শুধু বসে হাত তুলে নয়। কিন্তু আমাদের এখানে ছোট বড় কোনো রাজনৈতিক দলই মানে প্রত্যক্ষ নির্বাচন করে নেতৃত্বে এসেছে, এর উদাহরণ কিন্তু খুব কম। বরং যারা এসেছে
এমনকি ছাত্র সংগঠন, যুব সংগঠন, কোনো দলেই না, আশীর্বাদ নিয়ে একজন বলে দেন, বা বিশেষ করে সর্বোচ্চ পর্যায় থেকে তার আশীর্বাদ যাদের উপর থাকে তারাই বিভিন্ন পদে থাকেন। জি, এর মধ্যে আমি মনে করি যে কংগ্রেস একটা বড়, এখন কিন্তু একটা বেশ মানে কি বলে, একটা বেশ বিপদের মধ্যে আছে। কারণ দীর্ঘদিন ধরে এবং সংসদে তাদের আসন খুবই কম, জি, এবং সারা ভারতেও কংগ্রেস বলতে যেটা বোঝায় সেই অবস্থা তাদের নেই। তারা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে, একটা বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতি পরিবর্তনটা। এবং বর্তমান সরকারের আগামী নির্বাচনে তারা বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। সেক্ষেত্রে হয়তো আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়েই তাদের এগোতে হবে, এককভাবে পারবে বলে মনে হয়। জনাব ঢালী, আপনার কোনো মন্তব্য? অত্যন্ত কারেক্টলি বলছেন সৌরভ ভাই। তবে এর সাথে আমি যুক্ত করি, 1988 সালে ভারতের যে নির্বাচন কমিশনার ছিলেন, আমার ওনার নামটি এই মুহূর্তে মনে হচ্ছে না, সেশন ছিলেন না, তো নির্বাচনের পরে উনি বললেন যে নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে যারা অংশ নিচ্ছে তাদের দলের ভিতরে সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন না হয়, তাহলে ওই নির্বাচনও মূল্যহীন হয়ে যায়। এটা আমার বোধ হয় সৌরভ ভাই, আমি আপনার কথাটা বোধ হয় খেয়াল আছে। তো আমাদের দেশেও এটা অত্যন্ত প্রয়োজন সব দলে, এবং পাশাপাশি আমাদের দলের সংবিধানের একটা অন্যতম বাধা আছে, সেটা আর্টিকেল 70, যেটাতে পার্লামেন্ট মেম্বাররা এখন দাসের মতো, দলীয় দাস, পার্লামেন্ট মেম্বাররা এখন পরিণত হয়েছে দলীয় দাসে। কাজেই এই যে সংস্কারগুলো, এগুলো আসলে সমস্ত রাজনৈতিক দলের ভিতরে ডিবেট করে সেই কগনিজিয়াল অবস্থা সৃষ্টি করা, এবং প্রথম পদক্ষেপ হিসাবে যে আগে নির্বাচনটা সুষ্ঠু হোক, এই জায়গায় যাই মিনিমাম জায়গায়, তারপরে ম্যাক্সিমাম জায়গায় আলোচনা করি। আচ্ছা, আপনি ওই যে মানে বটম আপ, মানে আপ বটমে যাচ্ছেন, হ্যাঁ, উপর থেকে নিচে। আমাদের রাজনীতির যে গণতান্ত্রিক রাজনীতির যে চর্চা, সেটার ভিতরে তো 50 বছরের আমাদের মানে স্বাধীনতার পর যে 50 বছর আমাদের ইতিহাস, সেখানে তো একটা বড় সময় গেছে আপনার মার্শাল ল এবং সামরিক শাসনের একটা ছিল আমাদের, এটা তো একটা সত্য ঘটনা। তার বাইরে পরিবার কেন্দ্রিক যে রাজনীতি আমাদের আছে, সেটা আমার দৃষ্টিতে কিন্তু খারাপ কিছু না। এখানে লিডারশিপের কোয়ালিটি আছে দেখেই আছে। যেসব পরিবারের রাজনীতিতে আছে, বাংলাদেশে অনেকগুলো পরিবার রাজনীতি আছে, এখানে খারাপ কিছুই নেই। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে লিডারশিপ কোয়ালিটি না থাকলে তারা সেই চেয়ারেই বসতে পারতেন না। আওয়ামী লীগের কথা যদি আমি বলি, আমার যে দল, সেখানে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অবর্তমানে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার দীর্ঘ 21 বছরের সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়েছিল, এবং অদ্যাবধি নেতৃত্ব দিয়ে আসছেন। হ্যাঁ, একটা কথা সত্য যে মানুষ হিসেবে কেউ তো ইনডিসপেন্সিবল না, আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে প্রত্যেকেরই। না, এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন প্রেস কনফারেন্সে। উনি অত্যন্ত বিনয়ী, তাই উনি ওইভাবে বলেন। আমাদের কথা হচ্ছে যে আমাদের দলের থেকে একটা ডিমান্ড আছে এখনো, যে ওনার হয়তো আরো একটা 2টা টার্ম যদি আমরা পেতে পারি, আমরা বিশ্বাস করি যে দল এবং দেশ উপকৃত হবে। আর আজকে ভারত, আমাদের প্রেক্ষাপটে বললাম কথাটা। অন দি আদার হ্যান্ড, আমি শেষ করব, এখানে এই মতিলাল নেহরু থেকে শুরু করে পরে পণ্ডিত জওহরলাল নেহরু, গান্ধী পরিবারের, এবং পরবর্তীতে ইন্দিরা গান্ধী, ডাউন টু রাজীব গান্ধী, অ্যান্ড ফাইনালি সোনিয়া গান্ধী অ্যান্ড তার ছেলে রাহুল গান্ধী, গান্ধী পরিবারের মোটামুটি সকলেই কিন্তু তাদের ডিউ রোল প্লে করেছে। কেউ কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পেরেছে, কেউ কেউ পারে, দলকে তারা নেতৃত্ব দিয়েছে। এখন আমার কাছে মনে হয়েছে যে তাদের ভিতরে একটা উপলব্ধি বোধ আসছে যে হয়তো দে আর এক্সহস্টেড, অর্থাৎ ইন টার্মস অফ দেয়ার ক্যাপাসিটি, ইন টার্মস অফ দেয়ার ডেলিভারি, ইন টার্মস অফ দেয়ার কমিটমেন্ট, তারা কিছুটা হয়তো এক্সহস্টেড। অ্যাজ সাচ দে হ্যাভ অপটেড ফর নিউ লিডারশিপ, এবং ওইটা তারা নিজেরাই একটা অ্যাডাপ্ট করছে। এবং এটা একটা ভালো অবশ্যই দিক, কারণ ভারতের গণতন্ত্র ইটসেলফ খুব পরিপক্ক, যেটা আমাদের এখানে নানান কারণে হয়নি। অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ জনাব আতাউর রহমান ঢালী, ধন্যবাদ জনাব সৌরভ হাসান, ধন্যবাদ জনাব একে ফায়াজুল হক রাজু, আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক, আজকের এই সময় শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। অনলাইনেও এই অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।